ভাইরে, আবার কি পুরনো গঙ্গা বইছে? শুভেন্দু অধিকারী মোরা একসাথে চলবো গান গেয়ে দিদিকে ডাকছেন এবং বলছেন, দিদি তুমি এগিয়ে চলো, আমি তোমার পাশে আছি, দিদি তুমি বিল নিয়ে এসো, বিজেপি তোমার পাশে আছে। বিষয়টা কি হলো? কেমন শুনলে মনে হচ্ছে ডাবল ডাবল কোইন্সিডেন্স। মানে একটা সময় শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন, দিদির হাত ধরেছিলেন, আবার একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর ভেতরে ছিলেন, তৃণমূল কংগ্রেস বিজেপির হাত ধরেছিল। না না, ভয় পাবেন না, এখনই কোথাও কেউ পাল্টি খাচ্ছেন এমন কিছু শোনা যাচ্ছে না। তবে এই মুহূর্তে কেন এই একসাথে চলার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে শিক্ষক শিক্ষিকা, যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদের কথা ভেবে এই একসাথে মোরা চলবো এরকম বার্তা দেওয়া হচ্ছে। সেই কথাই একটু পরে আসছি, কিন্তু তার আগে বলি, গত পর্বেই আপনাদের বলেছিলাম যে আমাদের রাজ্য সরকার এই যে এসএসসির দুর্নীতি, সেখান থেকে তালিকা বের করা, অযোগ্যদের বাদ দেওয়া, পরীক্ষার বিষয়টাকে ঠিক করা, এই সমস্ত কিছুর ক্ষেত্রে পিছিয়ে দাও, আরো বেশি করে ঝুলিয়ে দাও, আরো বেশি করে অপেক্ষা করাও, টেনে দাও, টেনে রেখে দাও, হাঁপিয়ে দাও, এই যে একটা পদ্ধতি গ্রহণ করেছে, এর মাধ্যমে আগামী কয়েক বছরেও এটার কোনো রকম সুরাহা পরিষ্কার করে একটা কোনো সমাধান সামনে উঠে আসবে এমনটা একেবারেই মনে হচ্ছে না। এবং একের পর এক যে ঘটনা ঘটে চলেছে দাগিদের তালিকা প্রকাশের পর থেকে, তাতে এই বিষয়টা আরও একবার প্রমাণিত। এবং তারই সঙ্গে প্রশ্ন উঠে আসছে যে পশ্চিমবঙ্গে বিরোধী যারা রয়েছেন তাদের কাছেও এই দুর্নীতি, ওই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যন্ত্রণা, তার ঠিক কতটা দাম রয়েছে। বিষয়টাকে এরকমই যে যতদিন মিডিয়া আছে, মিডিয়া আসছে, বাইট দিচ্ছে, এটা নিয়ে একটা কথাবার্তা হই হুল্লোড় চলছে, এটাকে একটা ইস্যু করা যাচ্ছে, ততদিনই ঠিক আছে। তারপরে সেই থোড়বড়ি খাড়া আর খাড়াবড়ি থোড়, দুটো নিয়েই কথা বলবো। প্রথমে আসি এসএসসির কথায় এবং আমাদের রাজ্য সরকারের এই পিছিয়ে দাও, ঝুলিয়ে দাও, হাঁপিয়ে দাও এই পন্থা অবলম্বন যে করা হয়েছে সে কথায়। সুপ্রিম কোর্টে এসএসসির তরফ থেকে জানানো হয়েছে যে ধর্মাবতার আপনারা বলেছিলেন আমরা কিন্তু দাগিদের তালিকা প্রকাশ করে দিয়েছি, ঠিক যেমন আপনারা বলেছিলেন তেমনটাই করেছি। হ্যাঁ, তালিকার যেটা প্রকাশ করা হয়েছে তার মধ্যে একাধিক গন্ডগোল রয়েছে, কোনো তথ্য সেখানে নেই, একজন যার নাম সেখানে রয়েছে তার রোল নম্বর ছাড়া কোনো ডিটেলস নেই, যেভাবে বিভাজনের কথা বলা হয়েছিল সেরকম কোনো বিভাজন নেই, একাদশ দ্বাদশ বা নবম দশম সেটারও কোনো বিভাজন নেই, স্কুলের নাম নেই, কিচ্ছু নেই। একটা এরকম আমরা তালিকা বের করে দিয়েছি, কিন্তু দেখুন এই তালিকা বের করে আমরা আপনাদের নির্দেশটা মেনে আপনাদেরও ধন্য করে দিয়েছি আর আমরা নিজেরাও ধন্য হয়ে গিয়েছি। এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে কমিশনকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা সব দাগিদের বাদ দিয়েছেন তো? এসএসসি মাথা নেড়ে সেখানে বলছে হ্যাঁ হ্যাঁ ধর্মাবতার সব দাগিদের আমরা বের করে দিয়েছি, একদম চিহ্নিত অযোগ্য যারা রয়েছেন তাদের আমরা বের করে দিয়েছি। আপনারা জানেন এই মামলায় বিরোধী পক্ষ যারা রয়েছেন তারা কিন্তু তৈরি হয়েই বসে আছেন এসএসসির এই যে দাবি সেটাকে খণ্ডন করার জন্য। যে কথাটা বারবার উঠে আসছে যে এই যে তালিকা প্রকাশ করা হয়েছে 1800-র একটু বেশি কয়েকজনের নাম যেটা প্রকাশ করা হয়েছে সেটা একেবারেই সম্পূর্ণ তালিকা নয়, এই তালিকা অসম্পূর্ণ এবং এখানে অনেক বিভ্রান্তি রয়েছে। কিন্তু এসএসসি বলছে সুপ্রিম কোর্টে হ্যাঁ হ্যাঁ আমরা সবাইকে বাদ দিয়ে দিয়েছি। এইবার এইখানে দেখুন, গতকালও আমি পর্বে বলেছিলাম সুপ্রিম কোর্ট একেবারে কোলে বসিয়ে ঝিনুকে করে অর্ডারটা তো গিলিয়ে দিতে পারবে না। আলটিমেটলি রাজ্য সরকার এবং কমিশনকে অর্ডারটা এক্সিকিউট করতে হবে, বাস্তবায়িত করতে হবে। এবং সেখানে এই যে একটা পন্থা অবলম্বন করা হয়েছে যে ঝুলিয়েই রাখবো আমরা, দিনের পর দিন এমন পরিস্থিতি তৈরি করব, একেবারে কর্নার করতে করতে এমন জায়গায় নিয়ে যাব যে লোকজন হাঁপিয়ে উঠবেন এবং সবাই বিরক্ত হয়ে যাবেন। সুপ্রিম কোর্টেও কিন্তু ঠিক সেই পরিস্থিতিই তৈরি করা হচ্ছে। আজ সুপ্রিম কোর্টের দুই বিচারপতি যাদের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠেছে তারা কিন্তু এই কথাটা বলেছেন, বিরক্তি প্রকাশ করেছেন। তারা বলছেন এই একই বিষয় নিয়ে রোজ পিটিশন জমা পড়ছে কেন? প্রত্যেক দিন একই বিষয় নিয়ে একাধিক পিটিশন, একাধিক মামলা কেন? আমরা তো সমস্ত দিকটাই বিচার বিবেচনা করছি। দেখুন বিচারপতিদের এই যে বিরক্তি এটা খুবই জাস্টিফাইড। তারাও ভাবছেন যে আমরা তো জটটা ছাড়ানোর চেষ্টা করছি, ক্রমাগত সব দিক দেখছি, সবারটা শুনছি, জটটা ছাড়ানোর চেষ্টা করছি, তাহলে পর পর প্রত্যেক দিন এত পিটিশন আসছে কি করে? এখানে প্রশ্নটা হওয়া উচিত যে সুপ্রিম কোর্ট যদি জটটা ছাড়ানোর চেষ্টা করে সেটাকে বারবার গুলিয়ে দিচ্ছে কারা? যেমন দেখুন সুপ্রিম কোর্টের তরফ থেকে এসএসসিকে প্রশ্ন করা হয়েছে আপনারা 1806 জনের নাম যে সামনে এনেছেন এখানে তো আরও নাম ছিল, সেই নামগুলো আপনারা কেন প্রকাশ করেননি? সিবিআই যে তালিকা দিয়েছিল সেখানে আরও অনেক বেশি নাম ছিল, তাহলে আপনারা শুধুমাত্র এই কটা নাম কেন সামনে আনলেন দাগি হিসেবে, অযোগ্য হিসেবে? সেখানে এসএসসির বক্তব্য বা এসএসসির উত্তর হচ্ছে যে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছিলেন কিন্তু তারপরেও তারা চাকরি পেয়েছিলেন তাদেরকেই আমরা দাগিদের তালিকায় তাদের নামগুলো প্রকাশ করেছি। যাদের ওএমআর শিটে গন্ডগোল ছিল কিন্তু তারা চাকরি পাননি
তাদেরকে নিয়োগ করা হয়নি সেই নামগুলো আমরা প্রকাশ করিনি, শুধুমাত্র যারা নিয়োগ পেয়েছিলেন তাদের নামই প্রকাশ করা হয়েছে। এবং দেখুন, সুপ্রিম কোর্টের তরফ থেকে বারবার এসএসসিকে কিন্তু একটা কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা একজন অযোগ্যকেও কিন্তু নতুন যে পরীক্ষা সেখানে বসতে দিতে পারবেন না, তারা বসতে পারবেন না। এবার যাদের ওএমআর শিটে গন্ডগোল ছিল অথচ নিয়োগ পেয়েছিল তারাও যেমন পরীক্ষায় বসতে পারবেন না, তারাও অযোগ্য হিসেবে চিহ্নিত, তেমনি ওএমআর শিটে যাদের গন্ডগোল ছিল কিন্তু তারা নিয়োগ পাননি এমন লোকজনও কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না, তারাও কিন্তু অযোগ্য, তারাও কিন্তু দাগি হিসেবে পরিচিত। সুপ্রিম কোর্টকে এই প্রত্যেকটা ডিটেলস মাইনিউটলি যদি মনে করিয়ে দিতে হয় বারবার, তাহলে বিরক্তি আসা তো খুবই স্বাভাবিক। অন্যদিকে আবার এই দাগিদের তালিকায় যাদের নাম রয়েছে, এসএসসির তরফ থেকে যে অযোগ্য তালিকা বের করা হয়েছে সেই তালিকায় যাদের নাম রয়েছে তারা হাইকোর্টে গেছেন মামলা করতে। কেন? তাদের প্রশ্ন, আমরা দাগি, আমরা অযোগ্য, এটা ঠিক করলো কারা, এটা প্রমাণ হলো কিভাবে, এর ভিত্তিটা কি? এবং তারই সঙ্গে এই মামলাকারীদের আইনজীবী আদালতে প্রশ্ন করছেন যে ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে, এবং সেই নির্দেশে সুপ্রিম কোর্ট বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি। তাহলে এসএসসি শুধুমাত্র এই অযোগ্যদের তালিকা কেন বের করেছে, যোগ্যদের তালিকা কেন বের করেনি? তারই সঙ্গে এইখানে আপনারা জানেন যে আগামী 7ই এবং 14ই সেপ্টেম্বর নতুন পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় যাতে বসতে দেওয়া হয় এই আর্জি নিয়েই কিন্তু দাগিরা আদালতে গেছেন। যাদের নাম দাগির তালিকায় রয়েছে তারা আদালতে গেছেন এবং মামলা করেছেন তাদের পরীক্ষায় বসতে দিতে হবে। একদিকে যখন অযোগ্যরা বলছেন যে আমরা অযোগ্য, এটা প্রমাণিত হলো কিভাবে, কিসের ভিত্তিতে ঠিক করা হলো যে আমরা দাগি, অন্যদিকে যোগ্য যাদের নাম অযোগ্যর তালিকায় নেই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা বলছেন যে এসএসসির তরফ থেকে অযোগ্যর তালিকা তো বের করে দেওয়াই হয়েছে, তার মানে কারা অযোগ্য সেটা চিহ্নিত, তার মানে যাদের নাম ওই তালিকায় নেই তারা যোগ্য, তারা তার মানে কোনো রকম কোনো দোষ করেননি। তাহলে এই অযোগ্যদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের বাদ দিয়ে 15,403 জন শিক্ষক শিক্ষিকা এবং প্রায় 4,000 শিক্ষাকর্মী তারা যোগ্য, এটা প্রমাণ হয়েছে। তাহলে তাদের আবার নতুন করে কেন পরীক্ষা দিতে হবে? তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। তারা তো তার মানে কোনো দোষ করেননি, তাদের নাম অযোগ্যর তালিকায় নেই, অথচ আদালতের নির্দেশে তারা অবাঞ্ছিত তকমা পেয়েছেন। দেখুন এইখানে সমস্যাটা কোথায়, যেখান থেকে প্রথম থেকে সমস্যাটা হয়ে যাচ্ছে সেটা হলো এসএসসির তরফ থেকে অযোগ্যর তালিকা দেওয়া হয়েছে এবং এদের ক্ষেত্রে এসএসসি বলছে এরা যে অযোগ্য, এরা যে দাগি সে সম্পর্কে আমি নিশ্চিত এবং আমি 100% একদম শিওর যে এরা একেবারে দাগি। কিন্তু যারা বাকি রইল, মানে এই দাগিদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের বাদ দিয়ে যারা রয়েছেন তারা 100% যোগ্য, এইটা এসএসসি কিছুতেই নিশ্চিতভাবে বলতে পারছে না। এবং ক্রমাগত এসএসসি বলে যাচ্ছে এই যে বাকি যাদের নাম অযোগ্যর তালিকায় নেই তাদের মধ্যেও আরো অযোগ্য আছে কিনা এটা আমি কিছুতেই নিশ্চিতভাবে বলতে পারবো না। এইটাই কিন্তু প্রথম থেকে হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, সমস্ত জায়গায় সমস্যা তৈরি করেছে। এখনো কিন্তু এসএসসি এটা বলতে পারছে না নিশ্চিতভাবে যে যাদের নাম এই অযোগ্যর তালিকায় নেই তারা সকলে যোগ্য, সেখানে একজনও অযোগ্য মিশে নেই। এই জিনিসটা এসএসসি কিছুতেই নিশ্চিতভাবে বলতে পারছে না এবং এই কারণেই পরীক্ষা সবাইকে দিতে হবে। এখনো পর্যন্ত এই বিষয়টা কিন্তু খুব স্পষ্ট, আদালতের নির্দেশে এই বিষয়টা একদম পরিষ্কার করে এখনো পর্যন্ত সামনে রয়েছে যে পরীক্ষা সবাইকে দিতেই হবে, অযোগ্যদের বাদ দিয়ে বাকিদের পরীক্ষা দিতেই হবে। বিরোধীদের তরফ থেকেও এই কথা বারবার সামনে রাখার চেষ্টা করা হয়েছে। এখন শুভেন্দু অধিকারী একটি নতুন বিল আনার কথা বলছেন। শুভেন্দু অধিকারী এই পরিপ্রেক্ষিতেই কি বলছেন? তিনি বলছেন যে আপাতত 1806 জনের নাম অযোগ্য হিসেবে বের করা হয়েছে। এই 1806 জনকে বাদ দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে, এসএসসির তরফ থেকে যদি একটি যোগ্যদের তালিকা প্রকাশ করা হয় তাহলে সেক্ষেত্রে সেখানে আমরা একটা প্রস্তাব আনতে পারি, সর্বসম্মতিক্রমে সেখানে আমরা সমর্থন দেব। সেই প্রস্তাব নিয়ে আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাক, গিয়ে বলুক যে পশ্চিমবঙ্গে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে, শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য, তাদের জীবন জীবিকা বাঁচানোর জন্য রাজনীতির রঙের ঊর্ধ্বে উঠে সকলে সর্বসম্মতিক্রমে এখানে সমর্থন দিয়েছেন, এদের চাকরিতে পুনর্বহাল করা হোক। শুভেন্দু অধিকারী বলছেন যে আমি নিজে মুখ্য সচিবকে চিঠি লিখছি, শঙ্কর ঘোষ স্পিকারকে চিঠি লিখছেন, আমরা চাই 4 তারিখ এই বিষয়টা বিধানসভায় নিয়ে আসা হোক, সেখানে 30 মিনিটের জন্য হলেও এটা নিয়ে কথা হোক, বিতর্কের কোনো বিষয় এখানে নেই। ওই 15,000 শিক্ষক তারা যোগ্য, এই রকম একটা তালিকা যদি রাজ্যের তরফ থেকে প্রকাশ করা হয় আমরা সেখানে সমর্থন করব। নতুন করে যদি একটা বিল নিয়ে আসা হয় এদের চাকরিতে পুনর্বহাল করার জন্য তাহলে আমরা এখানে সমর্থন দেব।
এবং এই কথা বলছেন শুভেন্দু অধিকারী। এবার সমস্যাটা হলো এই বিলটা সামনে আসলে, এরকম কোনো বিল সামনে আসলে সেই নিয়ে আবার একটা চ্যালেঞ্জ করে আবার একটা মামলা হতে পারে। যেমন আপনাদের মনে আছে সুপার নিউমেরারি পদ যখন তৈরি করেছিল সরকার, তখন কিন্তু সেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, গিয়ে বিষয়টা বাতিল হয়ে গেছে। এক্ষেত্রেও সেই একই জিনিস হতে পারে। এবং এসএসসি এই কারণেই কিন্তু যোগ্যদের তালিকাটা প্রকাশ করছে না, তার কারণ এসএসসি জোর দিয়ে এটা বলতে পারছে না কিছুতেই। হাইকোর্ট বলুন, ডিভিশন বেঞ্চ বলুন, সুপ্রিম কোর্ট বলুন, কোথাও নিশ্চিতভাবে এসএসসি জোর দিয়ে বলতে পারছে না যে অযোগ্যদের তালিকার বাইরে যাদের নাম আছে তারা সকলে যোগ্য। এবং সেই কারণেই এসএসসি এরকম কোনো তালিকা প্রকাশ করবে সেটা এই মুহূর্তে একেবারেই মনে হচ্ছে না। শুভেন্দু অধিকারী শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে আবেগের বশবর্তী হয়ে এই কথা, এই প্রস্তাব সামনে রেখেছেন, নাকি তিনি একদম লিগ্যাল আলোচনা করে যারা লিগ্যাল প্রফেশনাল রয়েছেন তাদের সঙ্গে কথা বলে এই বক্তব্য সামনে রেখেছেন সেটা জানা নেই। কিন্তু এইরকম বিল একটা যদি আসে, যদি পাশ করা হয়, তাহলে কিন্তু সেটা চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে একটা মামলা হতে পারে। সেক্ষেত্রে অবশ্য শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে মিলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মামলাবাবু বলে কটাক্ষ করতেও পারেন। কিন্তু এই নিয়ে আবার একটা জটিলতা তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং আগেই বললাম যে কি কারণ, যে কারণে এসএসসি এরকম যোগ্যদের কোনো তালিকা প্রকাশ করছে না এবং ভবিষ্যতেও তারা এরকমটা করবে বলে একেবারেই মনে হচ্ছে না। এবং সেই কারণেই বিজেপি যে সরকারের পাশে গিয়ে দাঁড়াবে বা সরকারের তরফ থেকে এরকম কোনো চেষ্টা দেখতে পাওয়া যাবে, একটা যুগলবন্দি দেখতে পাওয়া যাবে, এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। এই গোটা বিষয়টার মধ্যে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী থাকতেন সেই প্রসঙ্গ উঠে এসেছে। কেন উঠে এসেছে? তার কারণ এই যে 1806 জনের নাম বেরিয়েছে অযোগ্যদের তালিকায়, দাগিদের তালিকায়, তার মধ্যে দেখা যাচ্ছে শাসক দলের একাধিক নেতা নেত্রী রয়েছেন বা তাদের ঘনিষ্ঠ লোকজন রয়েছেন, কারুর বৌমা, কারুর মেয়ে, কারুর স্বামী, কারুর স্ত্রী, তাদের নাম রয়েছে দাগিদের তালিকায়। এইভাবে পরিবারের লোকজনকে, ঘনিষ্ঠদেরকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়টা উঠে আসছে। এটা জানার পরেও পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি তারা কি করেছে? তারা কয়েকটা মিডিয়া বাইট দিয়েছে, কিছু জায়গায় আলোচনায় বসেছে, নিজেদের সোশ্যাল মিডিয়ায় কয়েকটা লেখালেখি করেছে, ব্যাস, তারপরে তারা থেমে গেছে। কিন্তু এইখানেই প্রশ্নটা উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ বিরোধী নেত্রী থাকতেন এবং এইরকম 1806 জনের নাম যদি বেরিয়ে আসতো যারা এইভাবে চাকরি ভুলভালভাবে গন্ডগোল করে গড়বড় করে পেয়েছেন বা চাকরি কিনেছেন, এবং শাসক দলের পৃষ্ঠপোষকতায় শাসক দলের ঘনিষ্ঠরা চাকরি পেয়েছে, এরকম অযোগ্যরা চাকরি পেয়েছে, এরকম নাম যদি সামনে উঠে আসতো, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এই 1806 জনের ঠিকুজি কুষ্ঠি বের করে তাদের ঠিকানা নিয়ে বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসে রাস্তা আটকে অন্তত 1806 রকমের বানে বিদ্ধ করতেন যদি এটা বাম জমানা হতো সেই সরকারকে। সেদিক দিয়ে তো বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কপাল করে বঙ্গ বিজেপির মতো প্রতিপক্ষ পেয়েছে যারা ওই কাদের নাম এসেছে সেই নিয়ে দু চারটে কথাবার্তা বলে থেমে গেছেন। আর তারপর এখন বিধানসভায় তারা বলছেন যোগ্য শিক্ষকদের জন্য আমরা নিঃস্বার্থভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিল আনলে সেটাকে সমর্থন করতে রাজি আছি, যেটা করলে আবার নতুন করে একটা লিগ্যাল জটিলতা, একটা আইনি জটিলতার পথ খুলে যাবে। সেই জিনিসটা জানার পরেও তারা এই কথা বলছেন। মানে এই সমস্ত কিছু না করে আজকের দিনে দাঁড়িয়েও যেখানে রিয়াকশনারি পলিটিক্সের এখনো দাম আছে, মাঠে ময়দানে রাজনীতি, আন্দোলন, এই সমস্ত কিছুর এখনো দাম আছে, কি জানি হয়তোবা বঙ্গ বিজেপি মনে করছে সবের কোনো দাম নেই। একটা সময় ইডি সিবিআই এর আশায় গালে হাত দিয়ে বসে অপেক্ষা করে করে তারা ভেবেছিলেন যে ইডি সিবিআই সব করে দেবেন, আমরা জিতে যাব। এখন হয়তো তারা ভাবছেন বিহারে যেরকম এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গেও এসআইআরটা হলেই আমরা জিতে যাব। সেই খুশিতে, সেই অপেক্ষাতেই গালে হাত দিয়ে বসে হয়তো অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল, জানা নেই। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এ সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।